আপনাদেরকে জানাবো 17ই আগস্ট মামলার পরবর্তী শুনানি, হলফনামা তলব বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের। 2018 সালে হাইকোর্ট জানিয়েছিল শহরের কোনো মূল রাস্তা সবার জন্য পুরোপুরি বন্ধ করা যাবে না। অভিযোগ, সেই নির্দেশ অমান্য করে 2025 সালে শহীদ দিবসে সভা করে তৎকালীন ক্ষমতায় থাকা দল তৃণমূল কংগ্রেস। আর সেই মামলারই শুনানি ছিল, সেখান থেকে তৃণমূলকে আদালত অবমাননার নোটিশ দেওয়া হয়েছিল। আপনাদেরকে জানাবো এবার 21শে জুলাই সভা নিয়ে আরও বিপাকে তৃণমূল। আদালত অবমাননার অভিযোগে হলফনামা তলব। 2018 সালে কলকাতা হাইকোর্ট ঠিক কি নির্দেশ দিয়েছিল একবার জানার চেষ্টা করবো। অর্ণব আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, এবং 2018 সালে যে নির্দেশ দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টের তরফে, তাতে কলকাতার যে মূল রাস্তা, গুরুত্বপূর্ণ রাস্তা, সেই রাস্তাগুলি সম্পূর্ণভাবে বন্ধ করে কোনো রকম সভা করা যাবে না। এবং এই নির্দেশ ছিল। শুধু তাই নয়, মিল রোড, আটারি রোড, এই রোডগুলি এখনো ভাবি স্তব্ধ করা যাবে না। পথচারীদের জন্য ফাঁকা রাখতে হবে এবং গাড়ি চলাচলের জন্য রাস্তা কিছুটা হলেও ফাঁকা রাখতে হবে। এবং যেটা তৃণমূল কংগ্রেস বলে না, সমস্ত রাজনৈতিক দল, মোট 38টা রাজনৈতিক দলকে এই মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। এবং এই ঘটনাতে আজকে হাইকোর্টে কি নির্দেশ রয়েছে সেটাই আমরা জানার চেষ্টা করব আইনজীবী শ্রীকান্ত দত্ত, জনস্বার্থ মামলাকারী অক্ষয় কারণী আইনজীবীর কাছ থেকে। আজকে নির্দেশটা কি দিলেন আরেকবার জানান দর্শকদের। আজকে ডিভিশন বেঞ্চ যে ডাইরেকশন দিয়েছেন যে যারা অ্যালিজড কন্টেমনার মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওনাদের এফিডেভিট ফাইল করার ডাইরেকশন দিয়েছে। 4 সপ্তাহের মধ্যে ওনাদের এফিডেভিট ফাইল করতে হবে। মূল যে অভিযোগ, 2018 সালে আইনজীবী ঋতুপর্ণা সরকার দত্ত ফাইল করা জনস্বার্থ মামলাতে যে ডাইরেকশন হয়েছিল যে মেজর রোড, আর্টেরিয়াল রোড যেগুলো আছে সেগুলো ব্লক করা যাবে না, অ্যাবসলিউটলি ব্লক করা যাবে না, একটা পোর্শন ফ্রি রাখতে হবে। সেইটা ভায়োলেশন হয়েছে। 2025 সালের যে 21শে জুলাইয়ের যে হিউজ গ্যাদারিং হয়েছিল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে মিটিং, সেই তার ওই জন্যই তার মামলাটা আদালত প্রাথমিকভাবে গ্রহণ করলো। অবশ্যই আগের দিনই গ্রহণ করেছে, যে কারণেই নোটিশ সার্ভিসের ডাইরেকশন হয়েছিল। আজকে ওনারা হাজির হয়েছেন। আজকে ওই জন্য ডাইরেকশন দিয়েছে যে ওনারা বক্তব্য দিয়ে কোর্টকে স্যাটিসফাই করবেন যে ভায়োলেশন হয়েছে কি হয়নি। আমাদের অভিযোগ ভায়োলেশন হয়েছে। 4 সপ্তাহের মধ্যে ওনারা এফিডেভিট দেবেন। তার 2 সপ্তাহের মধ্যে আমরা এফিডেভিটের রিপ্লাই দেবো। 17ই আগস্ট ফার্দার হিয়ারিংয়ে থাকবে। ওনাদের তরফে কি বলার চেষ্টা হলো যে যে আইনজীবীরা ছিল? স্পষ্টভাবে কোনো রকম সাবমিশন ওনারা করেছেন সেরকম আমরা দেখতে পাইনি। যেটা বলতে চাওয়া হয়েছে সেটা হচ্ছে যে নলেজটা একটা ব্যাপার পিটিশনারের ক্ষেত্রে, তো নলেজটা কিভাবে পেয়েছে সেটা বড় কথা। তো এটা কোনো আইনের যুক্তি নয় আমাদের ভিউতে। সবাই দেখেছে 21 জুলাই, এক্স্যাক্টলি কাগজে বেরিয়েছে, টিভিতে বেরিয়েছে, তো নলেজের কোনো বিষয় নেই। এছাড়া খুব একটা সাবমিশন ওনাদের পক্ষ থেকে কিছু আজকে করা হয়নি। ডিভিশন বেঞ্চ ডাইরেকশন দিয়েছেন, এফিডেভিট ফাইল করতে হবে, যা বক্তব্য ওখানেই বলবে। অর্থাৎ বিপাক কাটছে না কালীঘাট তৃণমূল কংগ্রেসের। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আদালতের নির্দেশ ভাঙার দায়ে, সেটাকে বুড়ো আঙুল দেখানোর দায়ে যে মামলা হয়েছে আদালত অবমাননার, যেটাকে বলা কন্টেম্প্ট অফ কোর্ট, সেই অভিযোগের প্রেক্ষিতে তাদের ভাড়ারে কি যুক্তি রয়েছে, কি আইনি সওয়াল লুকিয়ে রয়েছে, সেটাই এবার লিখিত আকারে, হলফনামার আকারে আদালতকে দিতে হবে। এবং সেই হলফনামায় যদি সন্তুষ্ট আদালত হয় সেটা অন্য কথা, কিন্তু যা বিষয় জনস্বার্থ মামলাকারীর আইনজীবী যেমনটা বললেন, তাতে কিন্তু বিপাক বাড়ছে, বই কমছে না। কাজেই এটা একটা প্রসেস অরিজিনাল সাইডের মামলার ক্ষেত্রে, এবং কিছুটা হয়তো সময় লাগবে। কিন্তু 17ই আগস্ট যে হলফনামা আসবে, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস কি ব্যাখ্যা দেয়, কারণ আমরা প্রত্যেকটি ছবিতে দেখেছি, কারণ একমাত্র রাজনৈতিক দল হিসেবে তৃণমূল কংগ্রেসই গত 2012 সাল থেকে টানা এই একমাত্র ধর্মতলার মতো প্রাণ কেন্দ্রে কার্যত স্তব্ধ করে দিয়ে যেভাবে 21শে জুলাই পালন করেছে, এবং 2018 সালের নির্দেশ যেভাবে ভায়োলেট হয়েছে, তার কি যুক্তি তারা কারা করে সেটাই এখন দেখার। সব দিক থেকে আদালত মামলাটি গ্রহণ করা এবং হলফনামা নির্দেশ দেওয়া, অবশ্যই আইনজীবীরা বলছেন, যেমন জনস্বার্থ মামলাকারীর আইনজীবী বললেন, বিপাক রয়েছে ক্ষেত্রে লুকিয়ে তৃণমূল কংগ্রেসের জন্য। একেবারে অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো। বিধানসভা ভোটে ভরাডুবির পর আরও বিপাকে তৃণমূল কংগ্রেস। আমরা দেখেছি বিভিন্ন অভিযোগের ভিত্তিতে একের পর এক নেতা, মন্ত্রী, প্রাক্তন বিধায়করা গ্রেফতার হচ্ছেন। আর এবার তৃণমূলের 21শে জুলাই নিয়ে আরও বিপাকে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতার মূল রাস্তা বন্ধ করে সবার আয়োজন করায় আদালত অবমাননার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। আর এবার 4 সপ্তাহের মধ্যে
হলফনামা তলব। মমতা অভিষেকের আদালত অবমাননা। 21শে জুলাইয়ের সভা নিয়ে আরও বিপাকে তৃণমূল। আদালত অবমাননার অভিযোগে হলফনামা তলব। হলফনামা তলব করেছেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। 17ই আগস্ট তৃণমূল কংগ্রেস ঠিক কি ব্যাখ্যা দেয় তা দেখার, যেমনটা প্রতিনিধি অর্ণব আমাদেরকে বলছিলেন। সরাসরি অর্ণবের কাছে যাব আরও একবার। অর্ণব, যেমনটা তুমি বলছিলে যে 17ই আগস্ট তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ঠিক কি ব্যাখ্যা দেওয়া হয় সেটাই দেখার। পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? জনস্বার্থ মামলাকারীরা যে অভিযোগ এনেছেন সেই অভিযোগের সপক্ষে বেশ কিছু তারা ছবি দিয়েছেন, অর্থাৎ এই আবেদনের সঙ্গে বেশ কিছু ছবি দিয়েছেন, যেখানে কলকাতার কেসি দাসের সামনে, ভিক্টোরিয়া হাউসের সামনে 2025 সালে 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের যে সভা হয়েছিল, 2 বা 3 স্তরের বিভিন্ন মঞ্চ হয়েছিল, তাতে ওই বেন্টিং স্ট্রিট বলো বা তার পাশে আমরা যেটা বলি সিআর অ্যাভিনিউ বা চিত্তরঞ্জন অ্যাভিনিউ কার্যত বন্ধ ছিল, এবং লেনিন সরণির এই যে মুখ, চতুর্মুখ, সেটা কার্যত বন্ধ ছিল। রাস্তা যে পুরো ব্লক হয়েছিল, আদালতের নির্দেশ ভায়োলেট হয়েছিল, তার সপক্ষে একাধিক ছবি ইতিমধ্যেই কিন্তু এই মামলায় সংযুক্ত করেছে জনস্বার্থ মামলাকারীরা। এবং এক্ষেত্রে আর কি কি তারা যুক্তি দিয়েছেন সেটা আমি আরেকবার জনস্বার্থ মামলাকারী আইনের কাছ থেকে জানতে পারবো, চাইবো কি কি আর কি যুক্তি দিয়েছেন। ছবি তো দিয়েছেন আপনারা, আর কি কি তুলে ধরেছেন যে বন্ধ হয়েছিল? সেই সময় যত নিউজ পাবলিকেশন হয়েছিল, নিউজ রিপোর্ট যেগুলো হয়েছিল, যেখানে ডেট টাইম সব কিছু মেনশন করা আছে, সেগুলো সবই প্লেস করা হয়েছে কোর্টের কাছে, আর ছবি তো তার সঙ্গে রয়েছে, যেখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে অ্যাবসলিউট ব্লকেজ ছিল এবং কোনো পোর্শন, মেজর আর্টেরিয়াল রোডগুলোর কোনো পোর্শন কিন্তু ফ্রি ছিল না। অর্থাৎ তুমি শুনতে পেলে জনস্বার্থ মামলার আইনজীবী। একেবারে অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি বিজেপি বিধায়ক সজল ঘোষের সঙ্গে। সজল বাবু, নিঃসন্দেহে বলা যেতে পারে যে তৃণমূল কংগ্রেস আমরা দেখছি ভরাডুবির পর একের পর এক বিপাকে, একের পর এক অভিযোগ আসছে, আর এবার তো একেবারে আরও বিপাকে পড়ছে 21শে জুলাই নিয়ে। কারণ 4 সপ্তাহের মধ্যে হলফনামা তলব করা হয়েছে আদালত অবমাননার অভিযোগে। আমরা যোগাযোগ করেছিলাম তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের সঙ্গে, তিনি কিন্তু কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। আপনার প্রতিক্রিয়া কি হবে? এখন কুণাল ঘোষ তার দলের ব্যাপারে প্রতিক্রিয়া দিতে চাইছে না, আর সেই প্রতিক্রিয়া যদি আপনি আমাদেরকে দিতে বলেন সেটাও তো বেশ যন্ত্রণা। আমার বলার বক্তব্য অত্যন্ত পরিষ্কার, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব, হলফনামা কোর্ট আদালত যা হবার তো হচ্ছে হোক। আমি অনুরোধ করব দুটো তৃণমূলকে আলাদা আলাদা শিফটে দিয়ে দেওয়া হোক, দেখি কে কগাছা লোক আনতে পারে। দুটো তৃণমূলকে আলাদা আলাদা শিফটিং এ জায়গা ছেড়ে দেওয়া হোক। করুগোড়া কটা লোক আনতে পারে, স্টেজ ভরাতে পারবে কিনা আগে সেটা ঠিক করো। মাটি ভরানো তো, জমি ভরানো তো দূরের কথা, স্টেজ ভরাতে পারবে না। আর বেচারি এর একদম শনির্দশা চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ও রোজ একটা করে হলফনামা, রোজ একটা করে সমন, রোজ একটা করে হাজিরার নোটিশ ও পায়। আমি বলছি একে আর না খেলিয়ে এবার একে তুলে নেওয়াই ভালো। ও অলওয়েজ হাজির থাকবে, 24 ঘন্টা 24 আওয়ার্স অ্যাট ইওর সার্ভিস। বলেও প্রেসিডেন্সি জেলের সেলে বসে থাকবে। যার যখন ইচ্ছা হবে সিবিআই, ইডি, সিআইডি সবাই একবার করে যাবে, তদন্ত করবে, প্রশ্ন করবে, চলে আসবে। এই যে বারবার নোটিশ পাঠানো, আসা যাওয়া, সরকারি খরচও হচ্ছে। আমার মনে হয় এর থেকে ওকে কাস্টডিতে নিয়ে নিলে 24 ঘন্টা উপস্থিত, যখন দরকার, যেমন ভাবে দরকার টেনে তুলুন বিছানা থেকে, আর প্রশ্ন করতে শুরু করুন। আমার মনে হয় সেটা অনেক ভালো হবে। বেশ, ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য।